গোটা পৃথিবীকে পড়তে পারো কলকাতা বই মেলায়। বলো আজ উড়বে নাকি বইয়ের ডানায় ডানায়। গোটা হই হই করে শুরু হয়ে গেল সাহিত্যপ্রেমী বাঙালির আবেগের উৎসব কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বলো আজ উড়বে নাকি বইয়ের ডানায়। 1976 সালে কলকাতার ময়দান প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলা আজ 49তম বর্ষে এসে জায়গা করে নিয়েছে বিধাননগরের সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে। কিন্তু এক অন্যরকম বইমেলা নিয়ে প্রখ্যাত রসসাহিত্যিক তারাপদ রায়ের একটি মজার গল্প আছে। আজ শ্রবণ সঙ্গীর প্রিয় শ্রোতাদের জন্য সেই মজার গল্পটি নিয়ে এলাম। গল্পটি একেবারে মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং ভালো লাগলে শেয়ার করে দিন অন্যদের সাথে, যাতে তারাও জানতে পারেন এই অভিনব বইমেলার কথা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প বইমেলা। লিখেছেন তারাপদ রায়। নরোত্তমবাবু সমস্ত জীবন ধরে শুধুমাত্র বই লিখেছেন, শুধু বই আর বই। তবে বই লেখার জন্য নরোত্তম দত্তগুপ্ত যেরকম পরিশ্রম করেছেন সেই পরিমাণ খ্যাতি অর্জন তিনি করতে পারেননি। তার একটা কারণ অবশ্য যে নরোত্তমবাবুর অধিকাংশ বই পাণ্ডুলিপির পর্যায়ে আছে, সেটা কখনো মুদ্রণ বা প্রকাশনার আলো দেখেনি। নরোত্তম দত্তগুপ্ত রচিত বইগুলির প্রকাশকের বড়ই অভাব। নরোত্তমবাবু যে বিষয় লেখেন সেই সব বিষয়ে এদেশে এমনকি বিদেশেও খুব বেশি লোক লেখেননি। কিন্তু প্রকাশকরা ভরসা পান না এইসব বই ছাপাতে। তারা বলেন, দেখুন দাদা, আপনি যত ইচ্ছে নোবেল দিন, বাচ্চাদের বই দিন, আমরা ছাপাবো, কিন্তু ওই ছেলে বউ নিয়ে সংসার চালাই, ব্যবসায় তো আর লস দিতে পারবো না। সত্যি, লস মানে ক্ষতি হবার সম্ভাবনা নরোত্তমবাবুর বইতে রয়েছে। একথা নরোত্তমবাবুর অতি বড় বন্ধুও স্বীকার করতে বাধ্য, যদিও নরোত্তম দত্তগুপ্ত নিজে একথা মানেন না। গত 3.5 মাস প্রাণপণ পরিশ্রম করে নরোত্তমবাবু একটি গ্রন্থ রচনা সদ্য সমাপ্ত করেছেন। বইটির বিষয়বস্তু যেমন অভিনব, তেমনি অতি প্রয়োজনীয়। বইটির নামও একেবারে সরাসরি। নাম পড়ে আর কারো মনে সংশয় থাকে না বইটি কি বিষয় নিয়ে লেখা। কিনে ঠকবার কোনো সম্ভাবনা নেই। বইটির শিরোনাম তিনি দিয়েছেন নিজের চুল নিজে কাটুন। সত্যি, বইটি নরোত্তমবাবুর একটি অসামান্য চিন্তার ফসল। নিজের চুল নিজে কাটুন বইটিতে বিভিন্ন ছবির মাধ্যমে নরোত্তমবাবু দেখিয়েছেন যে সামান্য যোগব্যায়াম জানলে মানুষ যেভাবে নিজের দাড়ি নিজে কামায়, কিংবা মহিলারা যেভাবে নিজের চুল ঠিক নিজে বাঁধে, ঠিক সেইভাবেই এবার থেকে নিজের কেশ কর্তনও করতে পারবে। মাথার সামনের দিকে চুল কাটা তো কোনো সমস্যাই নয়, শুধু পিছনের অর্থাৎ ঘাড়ের দিকে চুল কাটবার জন্য মিনিট 5 কুম্ভাসনে ঘাড়টিকে হাতের কাছে আনতে হবে, আর দুদিকে 2টো আয়না লাগবে। এই বইটির জন্য কোনো প্রকাশকই পাওয়া যায়নি, এই কথা বলা অনুচিত হবে। একজন প্রকাশক ওই পতিতুণ্ডি ইন্টারন্যাশনাল রাজি হয়েছিলেন, কিন্তু তারা বললেন, দেখুন দাদা, আমরা আন্তর্জাতিক প্রকাশক, ইংরেজি করে দিন, বই আমরা ছাপাবো। নরোত্তমবাবু এ প্রস্তাবে সায় দিয়েছিলেন এবং পরিশ্রম করে স্বরচিত গ্রন্থের ইংরেজি অনুবাদে হাত দিয়েছিলেন। কিন্তু তখন পতিতুণ্ডীরা বলেন যে অনুবাদের কাজটা তারাই করাবেন, আর তার জন্য নরোত্তমবাবুকে 4,000 টাকা অগ্রিম দিতে হবে। টাকা দিয়ে বই ছাপানোর অভিজ্ঞতা নরোত্তমবাবুর দীর্ঘ সাহিত্যিক জীবনে এই প্রথম নয়, এবং প্রত্যেকবারই এরকম ব্যাপারে তার যে অভিজ্ঞতা হয়েছে তা একই সঙ্গে মর্মান্তিক ও নিদারুণ। এছাড়াও নিজের চুল নিজে কাটুন বইটির জন্য আরও একজন প্রকাশক পাওয়া গিয়েছিল। তিনি অনেক দূর এগিয়েছিলেন। তিনি এর আগে এ জাতীয় বই কিছু কিছু প্রকাশ করেছেন, যেমন চন্দ্রমল্লিকা চাষের প্রণালী কিংবা বাংলার পিঠেপুলি। কিন্তু বাদ সাধলেন ওই প্রকাশকের বড় মামা। সেই ভদ্রলোক আবার অতি সাবধানী। তিনি বললেন, দেখুন, আগের বইগুলো মোটামুটি নিরীহ জাতের,
কিন্তু দাদা, এ বই ছাপালে সেলুনওয়ালা আর ওই রাস্তার ক্ষৌরকারদের মধ্যে বিক্ষোভ হবে, তাদের জীবিকায় টান পড়বে। এমনকি এই নিখিল কলকাতা কেশশিল্পী সমিতি রাস্তায় মিছিল বার করবে, এমনকি রাস্তা তারা অবরোধও করতে পারে। সুতরাং নরোত্তম দত্তগুপ্তের শেষতম গ্রন্থটি রচিত হয়ে পড়ে আছে, এখনো ছাপা হয়নি। কোনোদিন হবে কিনা তাই বা কে জানে। নরোত্তমবাবুর বইয়ের ভাগ্য এরকম নূতন নয়। সেই যে ৩০ বছর আগে প্রথম বই তিনি রচনা করেছিলেন, তখন থেকেই সরস্বতী ঠাকুরুন নাকি ভাগ্যলক্ষ্মী তার সঙ্গে পরিহাস করে যাচ্ছেন। নরোত্তমবাবুর প্রথম বইটির নাম ছিল ইঁদুর বেড়াল। বইটা ২ খণ্ডে বিভক্ত ছিল। প্রথম খণ্ডর নাম ছিল ইঁদুর আমাদের শত্রু না বন্ধু, আর দ্বিতীয় খণ্ডের নাম দিয়েছিলেন বিড়াল আমাদের শত্রু না বন্ধু। ২টি খণ্ডই ছিল মোট ৪০টি পৃষ্ঠা করে। তারপরে প্রায় ১০০ পাতার একটি পরিশিষ্ট ছিল, যাতে ইঁদুর ও বিড়ালের তুলনামূলক উপকারিতা এবং অপকারিতা প্রাঞ্জলভাবে আলোচনা করা হয়েছিল। এই অসামান্য পরিশিষ্টটির নাম দেওয়া হয়েছিল ইঁদুর বেড়াল, কাকে ফেলে কাকে চাই, দোষগুণ ভাই ভাই। সেই সময় নরোত্তমবাবুর ধারণা হয়েছিল, যেহেতু এটি তার প্রথম গ্রন্থ, সেই জন্য প্রকাশক পাওয়া যাচ্ছে না। ২-১টি বই প্রকাশিত হলেই যখন পাঠক সমাজে তার নাম সুপরিচিত হয়ে যাবে, তখন তাকে আর প্রকাশকের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। তারাই যেচে এসে তার বাড়িতে ধর্ণা দেবেন। ভবিষ্যতের এই উজ্জ্বল স্বপ্নে বিভোর হয়ে নরোত্তমবাবু দেশের বাড়ির একটা ৮চালা টিনের ঘর ১১০০ টাকায় বিক্রি করে দিয়ে ইঁদুর বেড়াল বইটি নিজের খরচায় প্রকাশ করলেন। প্রকাশিত হবার পর বইটি নিজের হাতে বহু বিখ্যাত লেখক ও পণ্ডিত ব্যক্তির বাড়িতে নরোত্তম দত্তগুপ্ত পৌঁছে দিয়ে আসেন। সবাই বলেন, ঠিক আছে ঠিক আছে, রেখে যান, পড়ে দেখব। পরে নরোত্তমবাবু বহু বাড়িতে ঘোরাঘুরি করে এই জ্ঞান অর্জন করেন যে এই জাতীয় নামকরা লোকেরা প্রায় কোনো বই পড়েন না, বিশেষ করে কোনো অজ্ঞাত কুলসের লেখকের প্রথম গ্রন্থ তো নয়ই। ২-১জন যারা মলাট অবধি দেখেছিলেন, তাদের কথাবার্তাতেই নরোত্তম দত্তগুপ্ত খুব মর্মাহত হয়েছিলেন। একজন বলেছিলেন, দেখুন দেখুন দেখুন, হাসির গল্পে আপনার হাত আছে, আপনি চেষ্টা করে যান, আপনার একটা হবে কিছু। এইরকম একটা গম্ভীর বিষয়ের বইকে কি করে ওই পণ্ডিত ব্যক্তি হাসির বই ভেবেছিলেন, সেটা নরোত্তমবাবু কখনোই অনুধাবন করে উঠতে পারেননি। কিন্তু এর চেয়েও ভুল করেছিলেন অন্য একজন। তিনি প্রতিষ্ঠিত কবি। তিনি ভেবেছিলেন এটি কোনো আধুনিক কবিতার বই। খুব উত্তেজিত হয়ে তিনি বলেছিলেন, শুধু নামকরণেই আধুনিক হলে চলবে না ভাই, লেখার মধ্যে জীবনের মধ্যেও আধুনিকতা আনতে হবে। এরপর থেকে নরোত্তম দত্তগুপ্ত খ্যাতনামা লোকেদের আর বই দিতে যেতেন না। যদি খুব ইচ্ছে হতো রেজিস্ট্রি ডাকে পাঠিয়ে দিতেন, কিন্তু সশরীরে কখনোই খোঁজ খবর নিতে যাননি। অবহেলায় বা অনাদরে নরোত্তম লেখা ছেড়ে দেননি। তিনি তো আর সাধারণ কবি বা গল্প লেখক বা ঔপন্যাসিকদের মতো নন। তার লেখা শৌখিন বা কাল্পনিক নয়, নেহাতি বাস্তব জীবনের প্রতিদিনের প্রয়োজন ও সমস্যা নিয়ে তার চুলচেরা বিশ্লেষণ। সমাজ ও জাতির কল্যাণের কথা ভেবেই তিনি কলম চালানো বন্ধ করে দিলেন না, কিন্তু তার ভাগ্যে সমজদার পাঠক বেশি জুটল না। অবশ্য ২-১বার যে তার লেখা চাঞ্চল্য সৃষ্টি করেনি তা নয়। বিভিন্ন বিষয়ে বই লিখতে লিখতে অবশ্য ১৯৬৭ সাল নাগাদ তিনি একটি গ্রন্থ রচনা করেন, যার নাম দিয়েছিলেন বাঙালিরা পারে, সাহেবরা পারে না। প্রায় ১০-১২টি বই পাণ্ডুলিপি অবস্থায় অমুদ্রিত থাকার পরে নরোত্তম দত্তগুপ্তের এই বইটি প্রকাশিত হয়েছিল। বিলাত ফেরত এক দেশপ্রেমিক চিকিৎসক, যিনি আবার নরোত্তমবাবুর একটু দুঃসম্পর্কের ভাগিনেই জামাতা, তিনি বইটির নাম শুনেই একেবারে মুগ্ধ হয়ে যান। আসলে প্রবাসে দীর্ঘদিন থেকে তার মনে প্রচণ্ড গ্লানি জন্মেছে। সাহেব মেমদের ব্যবহারে তার একটা বিতৃষ্ণা এসে গিয়েছে। তিনি নরোত্তমবাবুকে বললেন, মামা, আমি আপনাকে ১০০ পাউন্ড দিচ্ছি, আপনি বইটি বার করুন। ১০০ পাউন্ড নেহাত কম টাকা নয়, তখনকার দিনে প্রায় ২,০০০ টাকা।
নরোত্তম দত্তগুপ্ত অসাধু লোক নন। তিনি ভাগিনেই জামাতার কাছে ঋণ রাখতে চাননি, সাহায্যও নিতে পাননি। ওই টাকা দিয়ে যুগ্মভাবে তিনি একটি প্রকাশক প্রতিষ্ঠান শুরু করেন। প্রকাশক প্রতিষ্ঠানটির নাম দেওয়া হয় দত্তগুপ্ত অ্যান্ড নেফিউ ইন ল পাবলিশিং কোম্পানি। বাঙালিরা পারে, সাহেবরা পারে না। সত্যিই কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। নরোত্তমবাবু দেখিয়েছিলেন 90% জন বাঙালি সাঁতার জানে, অথচ সাহেবদের মধ্যে মাত্র 15% জন সে কম্মটি জানেন। কতকগুলো জিনিস বাঙালিদের সহজাত, যেমন এক হাতে ছাতা ধরে অন্য হাতে সাইকেল চালানো, কিংবা এক রিকশায় একসঙ্গে 3-4 জন বসে যাওয়া। নরোত্তমবাবু দেখালেন এসব ব্যাপারে সাহেবরা বাঙালিদের ধারে কাছে ঘেঁষার যোগ্যতা রাখে না। বই পড়ে কিছু কিছু লোক বাহবা দিয়েছিল, দু একটা ছোট বড় কাগজে অল্প বিস্তর প্রশংসাও বেরিয়েছিল, কিন্তু বিক্রি বিশেষ কিছু হয়নি। ফলে বাঙালিরা পারে, সাহেবরা পারে না বইটি দত্তগুপ্ত অ্যান্ড নেটিভ ইন ল পাবলিশিং কোম্পানির প্রথম এবং একমাত্র বই হয়েই রইল। কিন্তু নরোত্তম দত্তগুপ্ত অদমিত। কোনো ঠান্ডা অভ্যর্থনা বা অনুদার সমালোচনা তাকে আটকিয়ে বা থামিয়ে রাখতে সমর্থ হয়নি। সেই অদমিত প্রয়াসের শেষ ফসল তার নবতম গ্রন্থ নিজের চুল নিজে কাটুন। বইটি প্রকাশ করা সম্ভব হবে কিনা এখনো সেটা জানা যায়নি, কিন্তু সম্প্রতি নরোত্তমবাবুর মাথায় একটা নতুন আইডিয়া বা পরিকল্পনা এসেছে। ময়দান এবং এদিক ওদিকে কয়েকটা ওই বুক ফেয়ার বা বইমেলা ঘুরে ঘুরে তার মাথায় একটা অভিনব বুদ্ধি এসেছে। বহু লেখকের, বহু প্রকাশকের অনেক রকম বই দিয়ে যদি বইমেলা হতে পারে, তবে একজন লেখকের নিজস্ব বইমেলাই বা হতে পারবে না কেন? নরোত্তম দত্তগুপ্ত মনস্থির করে ফেলেছেন ওইসব ওই প্যান্ডেল, গেট, স্টল এসব ঝামেলার মধ্যে তিনি যাবেন না। তার সর্বসমেত 3টি মুদ্রিত গ্রন্থ এবং 26টি পাণ্ডুলিপি নিয়ে তিনি একক ভ্রাম্যমান একটি বইমেলা করবেন। খবর পাওয়া গেছে এরই মধ্যে কোথাও নরোত্তমবাবু ময়দানের আশেপাশে কোনো গাছের ছায়ায় কিংবা গাড়ি বারান্দার নিচে মুদ্রিত গ্রন্থদ্বয় এবং অমুদ্রিত পাণ্ডুলিপি নিয়ে একক একটি বইমেলা শুরু করে দিয়েছেন। সেখানে সকলেরই নিমন্ত্রণ। তবে নরোত্তমবাবুর টাকা পয়সা নেই তেমন, বিজ্ঞাপন দিতে পারেননি। মেলাটা যে ঠিক কোথায় সেটা একটু কষ্ট করে আপনাদেরকে খুঁজে বার করে নিতে হবে। আপনারা বিশ্বাস করুন, এই গল্পটি পড়ার পর থেকে আমি তো হন্যে হয়ে সন্ধান করছি নরোত্তমবাবুর সেই ভ্রাম্যমান বইমেলাকে। ইচ্ছে আছে ওনার সঙ্গে আলাপ করার এবং নিজের চুল নিজে কাটুন বইটি ওনার অটোগ্রাফ সহ সংগ্রহ করার। সত্যি বলছি, ছুটির দিনে সেলুনে নিজের চুল কাটতে খামোকা কার অত লাইনের মধ্যে দাঁড়াতে ভালো লাগে বলুন? আপনারা যদি নরোত্তমবাবুর সন্ধান পান, তাহলে কমেন্ট বক্সে লিখে দিন আপনার অভিজ্ঞতার কথা। আজকের গল্প পাঠে এবং গল্পের সব চরিত্রে ছিলাম আমি প্রবীর। তাহলে আজকের মতো বিদায়। আন্তর্জাতিক কলকাতা বইমেলা উৎসবে নিজেকে একেবারে ভরিয়ে রাখুন, মনের মতো বই কিনুন এবং প্রিয়জনদের উপহার দিন। সবাই ভালো থাকবেন, আমোদে থাকবেন। নমস্কার। শুধু তোমার আমার ওই ডাকছে বই